আসছে সেই মোমেন্টও আমি ইমাজিন করেছি এইবারে যদি প্রবাহ আমার কাছে আসে বা অ্যাটলিস্ট খোঁজ খবর নেয়। মানুষ তো বিয়ে করে ভাঙার জন্য নয়। আর হ্যাঁ, অনেকে অনেকে আছে যে লাইক সমস্যা হচ্ছে, মানাতে পারছি না, নেক্সট স্টেপ কি ডিভোর্স, চলো নিয়ে নিই ডিভোর্স। বাট আমার মাথায় কখনো এটা আসেই নি। বিয়ের আগে আমি এরকম হম্বিতম্বি অনেক কথা বলতাম যে যদি মানাতে না পারি, তখন প্রভাব ছিল না আমার লাইফে, আমি কাকে বিয়ে করবো কোনো ঠিকও ছিল না। যদি বানাতে না পারি ছেড়ে দেবো, থাকবো না। কিন্তু সেটা আমি পারিনি। ডিসেম্বরে আমাদের বিয়ে হয় কাজের সূত্রে। প্রবাহ 1 মাসের ওপর দিল্লি চলে গেছিল, পুরো জানুয়ারি ছিল না। ওই জানুয়ারি আমি মায়ের কাছেও যাইনি। আমি আমার এক বোন আছে চন্দননগরে, ওকে আমি আমার ফ্ল্যাটে এনে রেখেছিলাম। ওইটুকু সময়ের মধ্যে আমি আমার পুরো ফ্ল্যাট গুছিয়ে তুলেছিলাম যে প্রবাহ এসে সারপ্রাইজ হবে যেটা কি ছিল, কি বানিয়েছি আমি। আমি লাস্ট যে লাইফটা করেছি, আমি কিন্তু লাইভে বলিনি যে প্রবাহ খারাপ, প্রবাহ বাজে, প্রবাহ অমুক, প্রবাহ তমুক। আমি একটা কথা বলিনি, জাস্ট প্রবাহ আমার কতটা ভালোবাসে আমি জানি না, বাট এইটুকু জানি ওর কাজ আর ওর মায়ের কথা, এই দুটো হচ্ছে ওর কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি এখনও লিখে দিচ্ছি, প্রবাহর সাথে আমার যত ঝামেলাই হয়ে যাক। এরমও হয়েছে বিয়ের আগে। আর এই নন্দিনী ভট্টাচার্য, আমি জানি না আপনি ম্যারিড কিনা, কাউকে কখনো ভালোবেসেছেন কিনা, আপনি ছেড়ে আসার কথাটা এত ইজিলি বললেন। আমার কাছে ছেড়ে আসাটা অপশান ছিল না। আমার মনে হয়েছিল আমি থাকতে পারবো, মানিয়ে নেব, একসাথে থাকবো, শেষ অবধি থাকবো, এটা আমার মনে হয়েছিল। প্রবাহ আমাকে কটা গিফট দিল, আমি প্রবাহকে কটা গিফট দিলাম, আমি এগুলো হিসাবই করিনি কখনো। আর ভিডিওতে দেখানো, নন্দিনী ভট্টাচার্য একটা কথা বললো না, হতে পারে ছেলেটা কিছু দিয়েছে সেটা ভিডিওর পিছনে, মেয়েটা দিয়েছে ভিডিওর সামনে, এরকম কখনো কিছু হয়নি। সবসময় যা সারপ্রাইজ প্ল্যান করার আমি করতাম, সেটা আমার আশেপাশের সব লোকজন জানতো, তাতে আমার কোনো দুঃখ নেই যে আমাকে সারপ্রাইজ দিত না। হ্যাঁ, আমি ওর সাথে ঝামেলা করতাম মাঝে মধ্যে যে একটা তো গোলাপ আনতে পারো, এইটুকু অবধি, এর থেকে বাড়াবাড়ি কোনোদিন কিছু করিনি আমি। এবার নন্দিনী ভট্টাচার্যর বক্তব্য, ছেড়ে আসতে হতো, হয়তো ছেলেটা পিছনে গিফট দিত। আমি আজ অবধি যা যা কিনেছি সব কিছুর বিল আমার কাছে আছে, সব কিছু আমি যা যা কিনেছি সব কিছুর বিল আমার কাছে আছে। আমি কী কী কিনেছি, কার জন্য কিনেছি। বিয়ের পর থেকে আমি সেভিংস বলে কিছু রাখতামই না। যতটুকু টাকা আমার কাছে আসতো আমি মনে হতো প্রবাহকে এটা কিনে দিই, ওটা কিনে দিই, সেটা ভালোবাসার জন্য, কথা শোনানোর জন্য নয়। আমি এখনও অবধি এটা বলছি না যে প্রবাহ আমাকে ভালোবাসে না, আমি হয়তো ভালোবাসে, কিন্তু ততটা না যতটা দরকার, যতটা আমি ভালোবাসি ততটা নয়। বিয়ের আগে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাকে হসপিটালে ঢুকিয়ে দিল। আমার ভাইকে বলল আমার কালকে ডিউটি আছে। আমার ভাই বলল ঠিক আছে, তুমি তাহলে বাড়ি চলে যাও, আমি আছি এখানে। ও দিব্যি বাড়িও চলে গেল, ওখানে আমার জন্য ওয়েট করেনি। আমার এখন মেন যে কথাটা বলার সেটা হচ্ছে, এটা প্রবাহ এসে করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো। শুধুমাত্র কিন্তু টাকা থাকলে এই সম্পর্ক ভালো থাকে না। আর যারা দেবলীনা দিদিভাইয়ের মানে এই ঘটনার পর থেকে তাকে নিয়ে খারাপ কটূক্তি দিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা। যারা এরকম সিদ্ধান্ত নেয় তারা কিন্তু হাসি ঠাট্টার জন্য নেয় না,
আর অতগুলো ওষুধ খেয়েছে, কেন খেয়েছে তার সম্পূর্ণ কারণটা এখানেই দেখো। তাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল, বা সায়ক মাঝখানে ঢুকেছিল কিনা, কি জন্য দিদিভাই এরকম করেছে। ভালোবাসার একটু তো খামতি ছিলই। শুধুমাত্র দামি দামি উপহার দিলে, টাকা দিলেই কিন্তু সম্পর্ক ঠিক থাকে না। ওই মানে যে তোমার জন্য সব কিছু করছে, জীবনটা পর্যন্ত দিয়ে দিচ্ছে, তাকে একটু টাইমও দেওয়া উচিত। তো দিদিভাই আর দাদা ভাইয়ের মধ্যে কেমন সম্পর্ক ছিল দিদিভাই কিন্তু নিজে মুখেই স্বীকার করেছে। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো। আর বলবো দিদিভাইকে সবাই সান্ত্বনা দাও, কেউ খারাপ কটূক্তি দিও না, কারণ এখনও কিন্তু দিদিভাই পুরোপুরি সুস্থ হয়নি। শারীরিক দিক থেকে সুস্থ হলেও মানসিক দিক দিয়ে কিন্তু দিদিভাই এখনও শান্তি পায়নি। দেবলীনা দিদিভাইয়ের কিন্তু আগে মানসিক দিক দিয়ে সুস্থ হয়ে ওঠা জরুরি। তাই সবাইকে বলবো, সবাই ভালো ভালো কমেন্ট করো, যাতে সেই কমেন্টটা দেখে দিদিভাই ভালো ফিল করে, মানে মনে একটু শান্তি বোধ করে। এমন কমেন্ট করো না যার জন্য দিদিভাই আরও ভেঙে পড়ে। তো ধন্যবাদ সবাইকে, এটাই বলার ছিল।